বলতাম আমি। আমি আপনাদের এই সভা সম্পর্কে সবাই কিছু বক্তব্য সম্পর্কে আমরা এই যে প্রশ্নগুলো আমি করেছি, আমাকে দয়া করে একটু জবাব দেন। আমাকে সিরিয়াল অনুযায়ী আসতে হবে, অনেক প্রশ্ন আমার হাতে আছে, যদি সময়গুলো সবগুলি দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যেগুলো আমার সংশ্লিষ্ট চলবে আজকে সারা রাত, আপনি দিতে থাকেন। এই যে আরেকটা বিষয় আছে গণজাগরণ মঞ্চে, ওনারা বলছেন যে আমরা তো ইসলামের বিরুদ্ধে নই। একটা তো আমি আগে দেখালাম যে রাজীবকে জাতীয় বীর ঘোষণা করা হয়েছে। আরেকটি বিষয় হলো ওনারা 6 দফা দাবি সম্বলিত একটা স্মারকলিপি দিয়েছিলেন স্পিকারের কাছে। সেখানে একটা ছিল ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণ। কাজেই যেখানে আপনারা ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন, সেখানে ধর্মীয় দলগুলো আপনাকে সেখানে গিয়ে পায়ে ঘি মালিশ করবে, এটা আপনারা আশা করেন কি করে? যেখানে আমার নবীকে আঘাতকারী, আমার নবীর উপরে চরমভাবে আঘাতকারীকে যেখানে আপনারা জাতীয় বীর করলেন, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ দাবি করলেন, এরপর সারা দেশের মুসলমানদের মধ্যে অন্তরে কি খুব সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে আপনারা যেতে চাচ্ছিলেন, সেদিন যদি উলামায়ে কেরাম হরতাল দিয়ে আপনাদেরকে প্রতিরোধ না করতেন, আপনারা সেখানে গেলে কোনো অঘটন যে ঘটতো না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারত না। আপনাদেরকে রক্ষা করা হয়েছে। আর আজকে আপনারা তার প্রতিশোধে আমাদের এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য আপনারা হরতাল দিয়েছেন। আমরা দেখিয়ে দিয়েছি জনগণ আপনাদের সাথে না আমাদের সাথে। জি, অনেক ধন্যবাদ। একটি প্রশ্ন তিনি করেছেন না, আমি দুঃখিত যে আপনি জবাব দিলেন না আপনার জুনাইন সাহেবের। আমাকে সময় দেন, আমি জবাব দিব। জুনাইন সাহেব যে কথাগুলো বলেছেন সব মিথ্যা কথা বলেছেন। জি, একটু যদি বলেন। তিনি বলেছেন যে শাহবাগের 6 দফার একটি ছিল যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, সেটা তিনি মানতে পারছেন না। তো 72-এর সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, এই প্রেক্ষাপটে যদি আপনি একটু বলেন। মাওলানারা মিথ্যা কথা কবে, এই কথা ঠিক না। এটা হলো যে আমি অন্য কারো কোনো বক্তব্যের জবাব দেওয়ার দায়িত্ব আমার নয়। আপনি তো দেখেছেন কালকে টেলিভিশনে, আপনি তো দেখেছেন জুনায়েদ সাহেব কি বলেছে সরাসরি। এবং ভাই তসবিহ আছে, মাথায় টুপি আছে। আমি বিস্মিত, একটা লোক টেলিভিশনে দেখা যাচ্ছে আলফালা মসজিদের সামনে 5টা কর্মীকে মারছে এই আমাদের হেফাজত ইসলামের কর্মীরা এবং মুসল্লিরা, এবং আমরা অবাক হয়ে গেলাম। জুনায়েদ সাহেব সেটাকে বলেন যে ছাত্রলীগের কাজ। কোথায় ছাত্রলীগ? আপনার সব জায়গায় বলবেন আওয়ামী লীগ ছাত্রলীগের সমর্থকরা আজকে কোথাও আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে নাই? আপনি এই কথাটা বলতে পারবেন? একেবারে কোথাও 71 টেলিভিশন চ্যানেলের যে 71 এই যে ভাই সাহেব ফরিদপুরে 71 চট্টগ্রামের টেলিভিশনের চ্যানেলের কর্মীদের উপরে এতদিন বন্দুকের নল ছিল জনগণের দিকে, এখন কিন্তু বন্দুকের নল কিন্তু আপনাদের দিকে চলে গেছে। গতকাল কামরাঙ্গীরচরে পুলিশের গুলিতে আওয়ামী লীগের কর্মী বা ছাত্রলীগের কর্মী মারা গেছে। আজকে ফরিদপুরে আওয়ামী লীগ মারা গেছে, পুলিশের গুলিতে মারা গেছে। বন্দুকের নল কিন্তু ঘুরে গেছে, বন্দুক কিন্তু জনগণের। আপনি ভুল বলছেন, আপনি এই কথাটি বলেন না। এটা পিটিএ মেরেছে, আওয়ামী লীগের একজন নেতাকে হেফাজত ইসলামের লোকজন পিটিয়ে মেরেছে, সেটা পরিষ্কার। কালকেরটা গুলি ছিল। আরেকটা জিনিস বলি, দেখেন আওয়ামী লীগ পুলিশ বোঝায় বাসের উপর আজকে আওয়ামী লীগ আক্রমণ করেছে, ধারণা করা হয়েছিল এটা লং মার্চে যাচ্ছে। এটা আসছে ছবি। আমরা আসলে পুলিশের বাস ছিল, এটা পুলিশের বাস ছিল। এইখানে আমি একটা কথা বলতে চাই। গতকালকে একটা ছাত্রলীগের কর্মী বলেছে যে পুলিশকে ছাত্রলীগ বলার পরেও তার পায়ে ঠেকায় গুলি করেছে পুলিশ। এটা কিন্তু আইনমন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়কে বলেছে, এবং আইন প্রতিমন্ত্রী মহোদয় একদম যদি আমরা অবস্থান গ্রহণ করার সিদ্ধান্ত নিতাম তথাকথিত গণজাগরণ মঞ্চের মতো, তাহলে কোন শক্তি এই দেশে ছিল না আমাদের কিন্তু উঠে দিতে পারে। সেনাবাহিনী ব্যবহার করবেন, সেনাবাহিনী কাকে গুলি করবে? আপনারা দেখেছেন, আপনারা পৃথিবীর ইতিহাস দেখেছেন, কোন সরকার যখন জনগণের দিকে তাক করেছে, হাজার মানুষকে মারার পরে এক সময় বন্দুক কিন্তু সরকারের দিকে ঘুরে গেছে। এক সময় কিন্তু বন্দুক জনগণ থেকে সরকারের দিকে চলে যায়। এরশাদ সাহেব ক্ষমতা থেকে কি করে গেলেন? যখন সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন, সেনাবাহিনী বলল আমরা কিন্তু আর জনগণের প্রতি গুলি ছুটতে পারবো না। তখন এরশাদ সাহেব উনি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হলেন। কাজী আমার মনে হয় পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তাদের নিজের গতিতে
তাদেরকে চলতে দেওয়া উচিত। এবং আমরা ইসলামী আন্দোলনকারীরা, বিশেষ করে হেফাজত, বাংলাদেশ খেলাফত মজলিস, আমরা এই নিশ্চয়তা দিতে পারি আমরা কোনো ধরনের নাশকতা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় হেফাজত ইসলামকে ধন্যবাদও দিছে এই সহিংসতা না করার জন্য। আমরা ওনাকে ধন্যবাদ দিতাম যদি উনি আইন শৃঙ্খলা কিন্তু এই বিশাল মহাসমাবেশ যদি সেখানে বসে পড়তো তাহলে দেশের পরিস্থিতিটা কি হতো? আমি এই জায়গায় যে অত্যন্ত সচেতন ভাবে আমাদের চাপ ছিল, আমাদের কর্মীদের থেকে চাপ ছিল যে আমরা এখানে অবস্থান করব অনির্দিষ্টকালের জন্য, আর না হয় অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। আমাদের নেতা অত্যন্ত উপরের লোক। কেউ কেউ বলে, আপনি মাইন্ড করেন না, কেউ কেউ বলে আজকে এত বড় সমাবেশের পর আপনারা যদি অবস্থান নিয়ে বসে না পড়ে এই যে চলে আসলেন, সরকারের সাথে আর কোনো আঘাত হয়েছে নাকি? অবশ্যই না। আমাদের নেতা দুইটাই চিন্তা করেছেন যে এই দেশের 10 লক্ষ ছাত্রছাত্রী তাদের পরীক্ষা, 10 লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা তাদের মাথার উপরে। আরেকটি বিষয় হলো বড় ধরনের সংঘাত হতে পারে, এই সংঘাতকে এড়াবার জন্য আমাদের এগুলো হচ্ছে রাজনৈতিক এক ধরনের উস্কানি দেওয়া। ইসলাম খুব সুন্দরভাবে একটা কর্মসূচি করে চলে গেছে, এখন তাদেরকে সরকারের সামনে রাস্তায় বসে থাকে। আচ্ছা ভাই, আমি এই উত্তেজনা প্রশমের জন্য একটু মজা করে ঠান্ডা করার সবাইকে সমানভাবে দেখি না। ধার্মিক লোক আছে, একটা কথা আমি বলি, যখন আমাদের সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা বাদ দেওয়া হলো, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন, উনি সেই লালবাগে যে হিন্দুদের কি সুযোগ উনি গিয়ে বললেন মা দুর্গা, আমরা জানি মা দুর্গা যখন আসেন তখন উনি বরকত নিয়ে আসেন। এই দেখেন আমরা ফসলে বাংলাদেশ, আমরা মনে করি পূর্ণ আস্থা না থাকে, মা দুর্গার প্রতি আস্থা থাকে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, ঘুমটা দিলে, তসবিহ হাতে নিলে কোনোটাই কবুল হবে না। আগে ঈমান ঠিক করতে হবে। অনেক ঈমান আছে, অনেক ভালো ঈমান আছে। আপনাদের ঠিক নাই, যারা হক্কানি ওলামায়ে কেরাম